ফসলের ক্ষেত্রে তো জমি প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ শুরুতেই যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তো আর হবে না। তো এই যে চাষের ক্ষেত্রে, চাষের সময় আপনি কিভাবে জমিটাকে প্রস্তুত করেন সব ফসলের ক্ষেত্রে, যদি একটু ধারণা দিয়ে দেন। সব ফসলের ক্ষেত্রে ধারণাটা হলো সব ফসলেই সব ধরনের চাষ লাগে, একটা ফসলে একটু বেশি লাগে, একটা ফসল একটু কম লাগে। যেমন এই যে আমি বেগুন লাগাইছি, এই ফসলে আমি চাষ দিছি, প্রথম চাষ দেওয়ার পরে পরবর্তীতে আবার চাষ দিছি, দিয়া তারপরে পানি দিছি, পানি দিয়ে আবার চাষ দিছি, চাষ দিয়ে এরপরে আমি বেড করছি, বেড করিয়া তারপরে মালচিং করছি, মালচিং করে তারপরে এই যে লাগাইছি। কিন্তু প্রত্যেকটা ফসলেই আপনার ভিন্ন ভিন্ন চাষ লাগে, কোনো ফসলে কম চাষ লাগে, কোনো ফসলে বেশি চাষ লাগে। আর সারটা আপনার শেষ চাষের আগে বুনে দিতে হবে। আর সারটা হলো সব ধরনের সারই দেওয়া যাবে, কিন্তু ইউরিয়া সারটা এটা পরে দেওয়া লাগবে। এমওপি আর টিএসপি এগুলা শেষ চাষের আগে দিতে হবে। টিপসাম, দস্তা, বোরন এগুলা দেওয়া যাবে, এগুলা শেষ চাষের আগে বুনে দিতে হবে। এভাবে জমিটা প্রস্তুত করে নিয়ে তারপরে চারা রোপণ করতে হবে। আঙ্কেল, এই যে মালচিং এর বিশেষ পদ্ধতিটা কি, মানে যখন আপনি বেড করার পরে যেটা করলেন, আমি এই প্রসেসটা একটু শুনবো যে কিভাবে এটা বিছাতে হয় বা কতটুকু দিতে হয়। বেড করার পরে বেডটা সুন্দর করে করতে হবে, সোজা সুতা টানাইয়া বেড করতে হবে, যাতে কোনো বাঁকা তারা না হয়। সুন্দর যেভাবে বেড করিয়া তারপরে মালচিংটা ওই মাটিটা সুন্দরভাবে গুঁড়া করতে হবে, গুঁড়া করিয়া আপনার সুন্দরভাবে এর উপরে কিছু সার দিতে হবে। এই সারটা দেওয়ার পরে মালচিংটা সুন্দর করে বিছাইয়া তারপরে এই যে সাইডটা দেখতেছেন, এই সাইডটা ঢাইকে দিতে হবে, যাতে ওইখান দিয়ে কোনো বাতাস না ঢোকে। যদি বাতাস ঢোকে তাই মাটির আর্দ্রতাটা ওই বাতাসের বেরিয়ে আসবে, যাতে আর্দ্রতাটা ঢাইকে রাখে এবং মাটিতে রস ধরে রাখে। ধরে না রাখলে এই মালচিং মানে। আর এই প্রত্যেকটাই আপনার মাইপা এই যে ফাঁকাগুলা করতে হবে, ফাঁকাগুলা কইরা তারপরে প্রতিটা আপনার ওই চারা রোপণ করতে হবে। আঙ্কেল, তাহলে কি মালচিং এর সুবিধা কি একটাই যে শুধু আগাছা থেকে রক্ষা করার জন্য আমরা মালচিং ব্যবহার করছি? না, আগাছা না, আবার ওই মাটির আর্দ্রতা ধরে রাখবে এবং আগাছাটাও করবে। আগাছাও নিড়ানি লাগবে না, আগাছা গজাবে না। দেখেন না কোনো আগাছা নাই, আগাছা শুধু ওই গোড়ায় দুই একটা আগাছা থাকলেও এটা যদি আপনার একটা বদলা নিয়ে টান দিয়ে উঠেই ফেলান যাবে। মালচিং এর কি শুধু এইটাই সুবিধা নাকি আরো অন্য কোনো সুবিধা আছে? যেমন আগাছার করা লাগবে না এবং এটা সারটা ধরে রাখে, সারটা অপচয় হয় না, সার অপচয় হয় না, যেহেতু গাছটা সুন্দর হয়। মানে সেচ দেওয়ার সময় অনেক সময় সার অপচয় হয়, সার অপচয় আপনার এই যে ঢাইকে রাখলে সারটা যেমন ইউরিয়া সারটা এটা তো উইরা চলে যায় বাতাসের সাথে, আর এটা উঠতে পারে না, ভিতরে এটা কাজ বেশি করে। 1 কেজি ইউরিয়া সার দিলে 1 কেজির কাজই করে, আর ওইটা 1 কেজি সার দিলে আপনার 400 গ্রামের কাজও করে না। এটাই বেশি সুবিধা, এটাই সবচেয়ে বেশি সুবিধা মালচিং এ। আপনার ওই যে ঘাসের সুবিধা, সবকিছুরই সুবিধা। তার মানে আপনি যে বলছিলেন খরচ কম, নিড়ানিতে বদলা নিলে খরচ হয়ে যায়, আর এটা খরচ কম, নিড়ানি লাগে না, যে একবারে আপনি 2-3 রকমের ফসল করতে পারছেন, লাভ বেশি। আঙ্কেল, তার মানে হচ্ছে মালচিং এ আমাদের খরচ কম হচ্ছে, উৎপাদনটাও বেশি হচ্ছে, তাই তো? হ্যাঁ। এছাড়াও যে অন্যান্য ফসলের ক্ষেত্রে মানে রোগবালাই তো থাকেই, তো এই পোকা দমন বা রোগবালাই দমনের জন্য আপনি কি করেন? এই রোগবালাইয়ের জন্য, পোকা দমনের জন্য আপনার একটা গাছ, আমরা তো পুরানো কৃষক, আমরা যদি একটা গাছ দেখি যে এটা কি হয়েছে, এটা আমরা দেখলেই রোগ ডাক্তারের মতো আমরা বুঝি যে এটা কি রোগ হয়েছে, আমরা ওই সময় স্প্রে করা লাগে, স্প্রে করি। আবার এই যে আপনার এই যে মালচিং দিলে স্প্রেটা কম লাগে, যেমন পোকা আসতে পারে না, এই জন্য স্প্রে কম লাগে, এটাই সুবিধা বেশি। এটা তো মালচিং এর ক্ষেত্রে আমরা শুনলাম, কিন্তু অন্যান্য ফসলে যে এই পাশে আপনি বললেন যে মালচিং ছাড়া যেগুলো করেছেন ফসল, ওগুলোর ক্ষেত্রে পোকা দমনের জন্য আপনি কি পদ্ধতি অবলম্বন করেন? ওগুলো স্প্রে করা লাগে, স্প্রে ছাড়া তো আর ও ফসল হয় না। কি ধরনের স্প্রে করেন? যেমন আপনার বৃত্তাকে স্প্রে করি, কীটনাশক, তারপরে অন্যান্য আরো বিভিন্ন ধরনের আছে, ছত্রাকনাশক দিতে হয়। আসলে একজন অভিজ্ঞ কৃষকই দেখে বলে দিতে পারে যে কখন রোগ বালাই হচ্ছে, কখন কি পদক্ষেপ নিতে হবে।